সংবাদ মাধ্যম প্রতিদিন সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে, প্রতিদিন সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছে। আপনি বলছিলেন না কুসুম 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 কুসুম, কিসের কুসুম? ময়ূক বাবু শুনে যান, এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, এই ধর্মনিরপেক্ষতাকে যেই ভাঙার চেষ্টা করেছে, ভারতবর্ষের জনগণ তাকে দুগালে থাপ্পড় মেরেছে। তার সব থেকে বড় উদাহরণ নরেন্দ্র মোদী। আপনাকে বলতে চাইছি, আমার 26 জন ভাইয়ের প্রাণ গেল, আমার 26 জন আমার সাধারণ নাগরিকের প্রাণ গেল, আর সিন্ধুর নাম করে যে আক্রমণ হলো পাকিস্তানে, মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান। ময়ূক রঞ্জন বাবু, আপনি 1 ঘন্টার জন্য ঘন্টাখানেক করে দেখান, ওখানে যারা নেতৃত্ব দিয়েছে ভূমিকা সিংহ আর সোফিয়া কুরেশি, এটাই ভারতবর্ষ, এটাই ধর্মনিরপেক্ষতা। ময়ূক বাবু শুনে যান, মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই সিন্ধুর আক্রমণের মধ্য দিয়ে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা কাকে বলে আমরা দেখাতে পেরেছি। স্যালুট যারা ভারতবর্ষের পতাকা নিয়ে খেলা করবে, যারা ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্রের উপর যারাই আঘাত আনবে, সে যে কেউ হতে পারে, সে যদি আমার ভারতবর্ষে থেকে ভারতবর্ষের খাওয়া পড়া করেও যদি আমার ভারত মাতার বিরোধিতা করে, আমরা তাদের পাশে আছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে আছে। আমার চেয়ারম্যান বলেছেন যে যারা এই অন্যায় করেছে, প্রয়োজন হলে পাকিস্তানের মানচিত্র যদি পৃথিবীর মানচিত্র থেকে বাদ হয়ে যায়, তাহলেও আমাদের কিছু যায় আসে না। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, 6 মাসের মধ্যে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। বুকের পাটা আছে নরেন্দ্র মোদী, বুকের পাটা আছে অমিত শাহ, বুকের পাটা আছে শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যম দেশের গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। আমরা এটাই তো জানি যে দিনকে দিন বলবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, মিথ্যে জিনিসকে, অন্ধকার জিনিসটাকে সামনে নিয়ে আসবে। আর আমার সংবাদ মাধ্যমের এটাই ভূমিকা। কিন্তু সংবাদ মাধ্যম আজকে গদি মিডিয়ার নামকরণ হয়েছে। সবুজ মিডিয়া, গেরু মিডিয়া, লাল মিডিয়া। আর মিডিয়ার একটা অংশ বলছে একবার যদি সাংসদ হয়ে যাই, একবার রাজ্যসভায় যেতে পারি, আমার পিছন ঘুরে তাকাতে হবে না। কুণাল ঘোষ ওই চিটিং বাসটা তো সাংবাদিকদের, কিছু কিছু সাংবাদিকদের মডেল হয়েছে। যখন 2014 সালে নরেন্দ্র মোদী অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, পুলওয়ামার ঘটনা ঘটালো, 40 জন জওয়ানের প্রাণ চলে গেল, আজও পর্যন্ত বিচার দিতে পারলো না। 2024 সালে রাম মন্দির তৈরি করেছেন, সারা ভারতবর্ষে রামকে নিয়ে রাস্তায় নামিয়েছে। আমি একজন হিন্দু ধর্মাবলম্বীর মানুষ, আমাদের দেখে লজ্জা হয়। ভারতবর্ষের মানুষকে সাম্প্রদায়িকতার বীজ বপন করলেন এবং 1992 সালের করাল ছায়া, হিন্দু মুসলমানের করাল ছায়া দুভাগে ভাগ করতে চাইছিলেন। আমরা একটা সময় বড় লোকের ভারতবর্ষ, গরিব লোকের ভারতবর্ষ, আর এই বিজেপি আমার ভারতবর্ষকে মুসলমানের ভারতবর্ষ, হিন্দুর ভারতবর্ষ করতে চাইছে। আমাদেরকে নতুন করে প্রমাণ করতেই হচ্ছে যে আমি একজন হিন্দু, আমাকে নতুন করে প্রমাণ করতে হচ্ছে আমি মুসলমান। এই ভারতবর্ষের স্বপ্ন তো আমরা দেখিনি। এই ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন 1947 সালে ভাগ হয়েছিল, তখন পাকিস্তান নামে একটা আলাদা দেশ হয়েছিল। আর আমার দেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমার সংবিধান ধর্মনিরপেক্ষ। আমার ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সিক, আদিবাসী, দলিত সকলে সমান অধিকার সংবিধান দিয়েছে। আর এই সংবিধানকে ভাঙার চক্রান্ত বারবার বিজেপি করেছে। ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টিকে বারবার ভাঙার চেষ্টা করেছে। আমরা দেখলাম 2024 সালে রাম মন্দির ইস্যু করে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করলেন। বাড়ি বাড়ি রাম ভক্ত মানুষ যারা আছেন জয় শ্রীরাম ধ্বনি দিলেন। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আপনারা বলতে চাইলেন যে এটা হিন্দুর ভারতবর্ষ, এটা মুসলমানদের কোনো জায়গা নেই। আমরা বলতে চাইছি, আপনি রাম মন্দির দেখিয়ে বিজেপি নরেন্দ্র মোদী আপনি বলতে চেয়েছিলেন আপকি বার 400 পার। আর এই ভারতবর্ষের জনগণ 2024 সালে নরেন্দ্র মোদী, অমিত শাহ দুগালে দুটো থাপ্পড় মেরে বলে দিয়েছে এ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ, এ ভারতবর্ষ মুসলমানের ভারতবর্ষ, এ ভারতবর্ষ
আমরা বলতে চাইছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছে, বিজেপির দুগালে থাপ্পড় মেরে বলে দিয়েছে, আপকি বার 400 পার নয়, আপকি বার 240-এ আটকে গেছে। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি, জব কার্ডের টাকা চুরি, মিড ডে মিলের টাকা চুরি। আমরা বলছি আইএসএফ এর উপর একবার ভরসা রাখুন। এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের অধিকার তৃণমূল বিদেশরা চুরি করেছে, আমরা রক্ষা করব। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছেন, লুট করেছেন। আমরা বলছি গরিব মানুষের অধিকারকে ফেরত দিতে হবে। পঞ্চায়েতের টাকা লুট করেছেন, পঞ্চায়েতের ঘরের টাকা লুট করেছেন, পঞ্চায়েতের ত্রিপল চুরি করেছেন, মিড ডে মিলের চাল ডাল চুরি করেছেন। আমরা বলতে চাইছি রেশনের চালটা পর্যন্ত চুরি করেছেন। বাম আমলে তো গরিব মানুষরা মাথা পিছু 4 কেজি চাল পেতেন মাসে, আর 3 কেজি গম পেতেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গরিব মানুষের রেশনটা পর্যন্ত চুরি করেছেন। আপনি 4 কেজি চালের জায়গায় 1 কেজি চাল চুরি করেছে আপনার সরকার। 3 কেজি চাল পাচ্ছে, তার হিসাব বুঝে নিতে হবে দেগঙ্গার মানুষের কাছে। আর আপনি বলতে পারবেন না বিজেপিকে ভয় দেখিয়ে মুসলমানদের ভোট আপনি নিতে পারবেন না। আপনার মুখোশ খুলে পড়েছে। মমতাদি উড়িষ্যা সরকার কমিশন করেছেন। আপনার যদি নিম কাঠের দরকার হতো, আপনি আমাদের কুতুবউদ্দিন ফতেহি বা মুসাকে বলতে পারতেন আপনি নিম কাঠ আপনার জগন্নাথ মন্দিরে পাঠিয়ে দিত। ওড়িশা সরকার দাবি তুলেছে নিম কাঠটা পর্যন্ত চুরি করে নিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি দীঘায় জগন্নাথ মন্দির করেছেন। এর থেকে লজ্জার আর কি হতে পারে? একটা প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী কমিশন তৈরি করেছে। গরিব মানুষের অধিকার লুট হয়েছে। আপনি হিন্দু পাড়ায় গিয়ে বলছেন মুসলমানের টুপি পরার দল, আর আপনি মুসলমান পাড়ায় গিয়ে বলছেন বিজেপির দালাল। বিজেপিকে রুখতে হবে। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর বিজেপির দালালি করছেন, আপনার বলতে লজ্জা করছে না? 1998 সালে ফিরে যান। এই কথাটা বলছি এই কারণে, 1998 সাল তৃণমূল কংগ্রেস তৈরি হলো নাগপুরের নির্দেশে, আরএসএস এর নির্দেশে। এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকারের বিরুদ্ধে আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন। আপনি বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি লোকসভা নির্বাচনে আপনি বিজেপির সঙ্গে জোট করলেন। দমদম থেকে তপন সিকদার আমরা কেউ ভুলে যাইনি। আর কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জি, ঝুলু মুখার্জিকে পার্লামেন্টে পাঠালেন। আপনিও রেলমন্ত্রী হলেন, কখনো রেলের চেয়ারপারসন, কখনো কয়লা মন্ত্রী, কখনো আপনি দপ্তরবিহীন মন্ত্রী হলেন। আর আপনি অটল বিহারী বাজপেয়ীকে আপনার বাড়িতে ডেকে নিয়ে এসে আপনার মা মালপোয়া খাওয়ালো। এই বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যদি কোনো অপরাধ থাকে, এই বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে আপনি পদ্মের চাষ করেছেন, আপনি আরএসএস কে ডেকে নিয়ে এসে সরকারি স্কুলে আপনি আরএসএস এর ক্যাম্প তৈরি করেছেন, আর 8200 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন। আর এই বাংলায় 14,000 আরএসএস এর ক্যাম্প তৈরি করেছেন প্রাইমারি স্কুলগুলোতে। দেগঙ্গার মানুষকে হিসাব দিতে হবে। দেগঙ্গার মানুষ হিসাব চাইছে। কেন আজও পর্যন্ত দেগঙ্গায় হজ হাউস হলো না? কেন দেগঙ্গার মানুষ যারা হজে যাবেন তাদেরকে এ দুয়ার ও দুয়ার দৌড়ে বেড়াতে হচ্ছে? আমরা বলতে চাইছি এ দুয়ার ও দুয়ার করে আর লাভ নেই। বিজেপিকে রুখতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা যুদ্ধ ঘোষণা করেছি। গরিব মানুষের অধিকার লুট করছে তৃণমূল। এই অধিকার যতক্ষণ না ফেরত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই লড়াই আমাদের জারি থাকবে। এক বুক রক্ত দেব, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না, এটাই আমাদের শপথ। আমরা বলতে চাইছি 1992 সালে ফিরে যান। 1992 সাল, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের গরিমা। সেদিন বাবরি মসজিদ ধ্বংস হলো। আমরা কি দেখলাম? সারা দেশে সাম্প্রদায়িক আগুন লাগতে শুরু করলো। উত্তরপ্রদেশ জ্বলছে, বিহার জ্বলছে, ঝাড়খণ্ড জ্বলছে, পাঞ্জাব জ্বলছে, ত্রিপুরা জ্বলছে, আপনার দিল্লি জ্বলছে, তামিলনাড়ু জ্বলছে, কর্ণাটক জ্বলছে। সারা ভারতবর্ষে আগুন জ্বলছে। বাবরি মসজিদ কেন ধ্বংস করলো আরএসএস বিজেপি? আমরা দেখলাম পশ্চিমবঙ্গে, তখন আমার মা
ভয়ে আমার বাবাকে বলছে ঘরের লাইটটা বন্ধ করে দাও, আমার পশ্চিম বাংলায় আগুন জ্বলবে, আমার যে ছানা পোনাগুলো আছে তাদেরকে হয়তো সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ যাবে। আমার বাবা তখন বলল আমি ঘুরে আসছি পাশের মুসলমান গ্রাম থেকে। আমার বাবা তখন মসজিদ কমিটি আমার চাচাদের সঙ্গে মিটিং করলেন, টুপি পরা চাচা বোরখা পরা চাচিদের সঙ্গে মিটিং করলেন। মিটিং করে রাত্রি 10টার সময় বাবা বাড়ি ফিরে এসে আমার মাকে বলছে সব লাইট জ্বালিয়ে দাও, আমি পাশের বাড়ি আমার পাশের গ্রাম মুসলমান আমার চাচা আমার কাকাদের সঙ্গে মিটিং করে এসেছি, আমরা রাত পাহারা দেব। ও পাড়ার মুসলমান চাচা টুপি পরে বোরখা পরে চাচি আর আমার কাকা জেঠারা আমরা রাতের অন্ধকারে মসজিদ পাহারা দিয়েছি, আমরা রাতের অন্ধকারে মন্দির পাহারা দিয়েছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিইনি, আমরা সেই সম্প্রীতির কথা বলছি। আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী সেই সম্প্রীতির কথা বলছি। আমরা বলতে চাইছি যে এই সম্প্রীতি কোনো মতেই আমরা নষ্ট হতে দেব না। আমরা বলতে চাইছি, আমরা দেখেছি এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে দেখেছি, অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি, বিধানচন্দ্র রায়কে দেখেছি, সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছি, জ্যোতি বসুকে দেখেছি, আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি। যখন 1992 সাল এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি বললেন দাঙ্গাবাজদের কোনো দল হয় না, কোনো রাজনীতি হয় না, যদি কোনো মুসলমান দাঙ্গাবাজ হোক আর হিন্দু দাঙ্গাবাজ হোক, এই বাংলায় যদি দাঙ্গা করতে আসে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি বলছেন মুসলমানদের যখন ওয়াকফ সম্পত্তিতে হাত বাড়িয়েছে রাজ্যের দেশের বিজেপি সরকার, আর আপনি বলছেন দিল্লিতে গিয়ে সভা করতে, আপনার মুখোশ খুলে পড়েছে। আমরা জানি এই রাজ্যে সাম্প্রদায়িক হানাহানি, এই রাজ্যে যে মুসলমান হিন্দুর যে সৌভ্রাতৃত্ব নষ্ট করেছে, আমরা কি দেখলাম 2024 সাল এই আমরা দেখলাম দিল্লির সরকার 2014 সালে যখন ক্ষমতা আসে এই দেশের মানুষকে বলেছিল বেকারের 2 কোটি চাকরি দেব, জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেব, বলেছে কৃষকদের আচ্ছে দিন আসবে, সারের দাম কমবে, পেট্রোল ডিজেলের দাম কমবে। এই দেশের মানুষ ভরসা করেছিল, বিজেপিকে 2 হাত ভরে ভোট দিয়েছিল। আর 2019 সালে যখন তিনি প্রতিশ্রুতি পালন করতে পারছে না, তখন এই নরেন্দ্র মোদী আমরা দেখলাম পুলওয়ামাতে 40 জন যুবকের প্রাণ চলে গেল, 300 কেজি আরডিএক্স কোথা থেকে এলো আমরা জানতে পারলাম না। আমরা পরে জানতে পারলাম যে 300 কেজি যে আরডিএক্স ছিল যে গাড়িটা, সেই গাড়িটা গুজরাটের নেম প্লেট ছিল। 2019 সালে আপনি বলেছিলেন এক একটা জনের কথা স্মরণ করুন, আর দেশের আমার নওজওয়ান, দেশের আমার যুবকরা পদ্মফুলে ছাপ দিন। এখনো পর্যন্ত আপনি বিচার দিতে পারলেন না। আপনার এনআইএ, আপনার সিবিআই, আপনার ইডি, আপনার স্বরাষ্ট্র দপ্তর নিশ্চুপ রইলেন। ডাল মে কুছ কালা হ্যায়। আর আমরা পেহেলগাঁতে 22 তারিখে দেখলাম 26 জনকে মারা হলো, তারা ভ্রমণের জন্য তারা পর্যটক হিসেবে কাশ্মীরে গিয়েছিল। আমরা দেখলাম 26 জনকে হত্যা করা হলো। আর শুভেন্দু বাবুরা, সুকান্ত বাবুরা বলছে তার নাকি প্যান্ট খুলে খুলে দেখে হিন্দু মুসলমান বলে নাকি তাকে মারা হয়েছে। আরে বাবা, 2012 সালে যখন আপনি গুজরাটের শক্তিশালী ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, তখন মুম্বাই হামলার কথা আমরা কেউ ভুলে যাইনি। তখন দেশের প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং, আপনি তখন দৃঢ়তার সঙ্গে বললেন মনমোহন সিংকে উত্তর দিতে হবে। আপনার দেশ, আপনার সীমান্ত রক্ষী বাহিনী, আপনার সিআরপিএফ, আপনার বিএসএফ, আপনার নৌসেনা পাকিস্তান থেকে কি করে জঙ্গি ঢুকে মুম্বাই হামলা হলো, প্রধানমন্ত্রী জবাব দিতে হবে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ দিতে হবে। আরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাকেও তো উত্তর দিতে হবে। আপনার দেশ, আপনার সীমান্তরক্ষী, আপনার বিএসএফ, আপনার আর্মি, আপনার নৌসেনা, আপনার সিবিআই, আপনার দেশের গোপন যারা তথ্য সংগ্রহ করে তারা কোথায় গেল? আপনাকে তো একই আইএসএফ প্রশ্ন করছে। তৃণমূল কংগ্রেস আপনাকে প্রশ্ন করবে না, আইএসএফ আপনাকে প্রশ্ন করছে। উত্তর বিজেপির নরেন্দ্র মোদী, অমিত শাহ আপনাকে দিতে হবে। ডাল মে কুছ কালা হ্যায়। ওয়াকফ নিয়ে যখন ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সংবিধান রক্ষার জন্য একদিকে হিন্দু, একদিকে মুসলমান, একদিকে খ্রিস্টান, একদিকে আদিবাসী দলিতরা যখন প্রতিবাদ করছে, তখন নরেন্দ্র মোদী আপকি বার 400 পার
যখন রাম মন্দির নির্মাণ করে ভারতবর্ষের মানুষকে হিন্দু মুসলমানের ভাগ করতে চেয়েছিলেন, আপনি ভেবেছিলেন যে বছরে 2 কোটি চাকরি ভুলে যাবে আমার ভারতবর্ষের বেকার যুবকরা, তারা পেটে গামছা বেঁধে লড়াই করছে, আপনার কাছে চাকরি চাইছে, আমার কৃষকরা ফসলের দাম কমাতে চাইছে, দ্রব্যমূল্য বৃদ্ধি যে হয়েছে তা কমাতে চাইছে। আপনি বলেছিলেন ওই যে রামদেবকে দিয়ে যে বিজেপিকে ভোট দিন গ্যাসের দাম কমবে, আপনি গ্যাসের দাম 1200 টাকা হয়েছে। আমি এই দেগঙ্গায় যারা বিজেপি করছেন তাদের কাছে প্রশ্ন, যারা জয় বাংলা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করছে, আপনার দিদিও তো উন্নয়নের নাম করে বলেছিল বেকারদের ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল মাদ্রাসা হবে, ডবল ডবল কৃষকরা পেনশন পাবে। আপনি 2021 সালে বলেছিলেন, আমরা বুঝতে পেরেছি ডবল ডবল চাকরি তো দিতে পারেননি, 26,000 বেকার যুবকের চাকরি চলে গেল। এদের চোখের জলের দায়িত্ব কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়। আরো 59,000 প্রাইমারি টিচার্স, তাদের চাকরি চলে যাবে, তার দায়িত্ব কে নেবে? বেকার যুবকদের কাজের দাবির দায়িত্ব কে নেবে? আমরা বলতে চাইছি যে আপনি লুট করেছেন, 11 বছরে লুট করেছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। আপনি বারবার হিন্দু মুসলমানের ভয় দেখিয়ে, আপনি বিজেপির ভয় দেখিয়ে আপনি মুসলমানদের ভোট আদায় করেছেন। মুসলমান ভাইরা, মুসলমান মায়েরা বুঝে গেছে যে আপনি ধর্মের ভিত্তিতে ভোটটাকে ভাগ করতে চাইছে। একটা দেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রীর কাজ মন্দির মসজিদ নির্মাণ করা। এই জিনিস কেউ দেখেছে নাকি স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে? আমরা দেখলাম। আমরা এতটাই গর্বী, আমরা এতটাই আমাদের দুর্ভাগ্য, এতটাই আমাদের সৌভাগ্য যে আমরা দেখলাম রাষ্ট্রের টাকা রাজ্যের কোষাগার থেকে একটা সরকার বেকার যুবকের পেটে লাথি মেরে, গরিব কৃষকদের পেটে লাথি মেরে, জব কার্ডের টাকা চুরি করে, ট্রিপলের টাকা চুরি করে, আবাস যোজনার টাকা চুরি করে কিভাবে প্রবঞ্চনা করা যায় সেই জিনিস করেছেন। আমরা জানি 2021 সালে আমরা যখন দেগঙ্গা দেখলাম, আমাদের দল পরাজিত হলো। পরাজিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের বাড়িঘর দর ভাঙচুর করা হয়েছে, আমাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আর পুলিশের একটা অংশ তৃণমূলকে সাহায্য করে গেছেন। আমাদেরকে যত মারবেন দেগঙ্গায় তত বাড়বে, যত মিথ্যে মামলা দেবেন দেগঙ্গায় আইএসএফ তত বাড়বে। পুলিশ অনেক চেষ্টা করেছিল এই সভাকে বাতিল করার জন্য, আমাদের জেদের কাছে পরাজিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সে কাজ করবেন না। 42 দিন আমাদেরকে আটকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চড়ে নিজে যেভাবে খেয়েছেন, আর নওশাদ সিদ্দিকী আটকাবার চেষ্টা করবেন না। যদি আটকানোর চেষ্টা হয়, বাংলায় শুনে রাখুন, আবার গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ রাস্তায় নেমে আন্দোলন করবে। আপনি আন্দোলন দেখেছেন, আমার বাংলার মায়েদেরকে 500 টাকা 1000 টাকা দিয়ে মুখ বন্ধ করতে পারেননি, আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদের মুখ বন্ধ করতে পারেননি। আমরা কি দেখলাম? আপনি ভেবেছিলেন এই বাংলার মায়েদেরকে মুখ বন্ধ করে দেবেন 1500 টাকা দিয়ে। আগামী আবার বিধানসভা নির্বাচন আসছে, লক্ষ্মীর ভান্ডার হয়তো 2000 টাকা করবেন, 3000 টাকা করবেন, আপত্তি নেই। কিন্তু আমার চাচার, আমার বাবার তার রাজকন্যা, আমার মায়ের রাজকন্যা, আমার বোনকে যখন আমার রাজ্যি করে ধর্ষণ করা হলো, তার শরীরে 113টা কামড়ের দাগ। আমরা দেখলাম তৃণমূলের নেতা হাসকালিতে আমার হিন্দু যে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করে তার যৌনাঙ্গ দিয়ে রক্তের বন্যা ভেসে গেল, তাকে জোর করে তাদেরকে পুড়িয়ে দেওয়া হলো। তার ব্রাহ্মণটা পর্যন্ত সৎ কাজ করতে দেয়নি। রহিমা দি, আপনার দিদিকে বলে রাখুন, হাসকালিতে তৃণমূলের নেতা আমার ছোট বোনটাকে ধর্ষণ করেছিল, তাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছিল হিন্দু হওয়ার জন্য। তাকে সৎ কাজটা পর্যন্ত সাধ্য করতে দেয়নি। আমার গর্ব, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বসে থেকে ব্রাহ্মণ নিয়ে এসে তার সৎ কাজ করেছে। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।